প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এই অনুষ্ঠানে আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। এই অনুষ্ঠানে আমরা কথা বলি বিভিন্ন হরমোনজনিত সমস্যার সমাধান নিয়ে। আজকেও তেমন একটি সমস্যার সমাধান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আমাদের বিশেষজ্ঞ অতিথিদের নিয়ে। দর্শক, পবিত্র রমজান মাস চলছে, আত্মশুদ্ধির এই মাস, তাকওয়ার এই মাসে আমাদের যারা রোগী আছে, বিশেষ করে যারা ডায়াবেটিক রোগী, তাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে। তারা কি করবে? তারা কি রোজা পালন করবে, নাকি এতে তাদের কোনো ক্ষতি হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় তাহলে আমরা রেখেছি রোজায় ডায়াবেটিক রোগীর করণীয়, এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত এন্ডোক্রাইনোলজিস্ট। আমাদের সাথে আছেন ডাক্তার নাজমা আক্তার, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি এবং মেটাবলিজম বিভাগ, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আছেন ডাক্তার সৈয়দ আজমল মাহমুদ, ইনডোর মেডিকেল অফিসার, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা রমজান মাস যখনই আসে আমাদের রোগীদেরকে পাই বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে। যারা ডায়াবেটিক রোগী তাদের প্রথম প্রশ্নটিই থাকে, আমরা রোজা কিভাবে পালন করব। তো সেই প্রশ্ন থেকে একটু জানতে চাই, রমজান এবং ডায়াবেটিস এই দুটি কি সাংঘর্ষিক কিনা? হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের আসলে নানা রকমের একটা ভীতি কাজ করে, যে যেহেতু তারা সবাই আমরা জানি যে ডায়াবেটিস একটি প্রোগ্রেসিভ ডিজিজ, এবং এটিতে আক্রান্ত রোগীরা যে শুধু ডায়াবেটিস তা না, তার অনেক ধরনের অন্যান্য অসুখও কিন্তু সে ভুগে থাকেন। হাইপারটেনশন থাকতে পারে, তার রক্তে চর্বির মাত্রা তারতম্য, যেটাকে আমরা ডিসলিপিডিমিয়া বলি, অথবা তার হার্টের সমস্যা থাকতে পারে, তার পায়ের কোনো প্রবলেম থাকতে পারে, যেটাকে আমরা ডায়াবেটিক ফুট বলি, চোখের সমস্যা থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে। তো স্বাভাবিকভাবে যার সমস্যা আছে অথবা নেই, এরকম একজন ডায়াবেটিস রোগী কিন্তু প্রথমেই যখন রমজান মাস আসে তার মাথায় কিন্তু আসে যে এই বছর আমি তো রোজা করব, কিন্তু সেটা কি সত্যি আমি নিরাপদে করতে পারবো কিনা। তো এই প্রসঙ্গে আমরা সবসময় আমাদের রোগীদেরকে সবসময় বলে থাকি, তাদের এই হেলথ এডুকেশনটা কিন্তু প্রত্যেকটি সেন্টারে প্রত্যেক ডায়াবেটিস বিশেষজ্ঞই কিন্তু তাদের রোগীদেরকে এই পরামর্শটা দিয়ে থাকেন। যদি আপনি মনে করে থাকেন এবার আপনি রোজা রাখতে চান, তাহলে কমপক্ষে 1 থেকে 3 মাস আগে আপনার নিকটস্থ ডায়াবেটিস হসপিটালে অথবা ডায়াবেটিস বিশেষজ্ঞ অথবা হরমোন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন, এবং আপনার কোনো প্রবলেম থাকলে সেটিকে সলভ করুন, এবং সুনিয়ন্ত্রিতভাবে একটি জীবন প্রণালী এবং তার খাদ্যাভ্যাস, তার এক্সারসাইজ, তার ওষুধের মাত্রাগুলো পুনর্বিন্যাসের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একজন ডায়াবেটিস রোগী নিরাপদে রোজা পালন করতে পারেন। আর রমজান মাস আসলে একটি পূর্ণাঙ্গ একদম নিয়ম নীতি মেনে চলা একটি জীবন ব্যবস্থা, তো যেটা ডায়াবেটিস রোগীর কিন্তু এটিই দরকার। তো সেই ক্ষেত্রে যদি আগে থেকেই প্রিপারেশন নিয়ে একজন ডায়াবেটিস রোগী রোজা রাখার প্ল্যান করে থাকেন, তাহলে সেটা তো সাংঘর্ষিক নাই, বরং উল্টো তার কিন্তু অনেক স্বাস্থ্যের অনেক ব্যাপারগুলোতে থাকে যে সে অনেক বেনিফিটেড হয়ে থাকেন। জি, অবশ্যই। ধন্যবাদ। ডক্টর সৈয়দ আজমল মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই, একটু আগে আমাদের অতিথি বললেন যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হয় এবং সেটি 1 থেকে 3 মাস আগে, কিন্তু বাস্তবিক চিত্র হচ্ছে আমাদের রোগীরা তারা এই প্রস্তুতি গ্রহণ করার জন্য হয়তো আগে সময় দেয় না, অথবা তারা রমজানের ঠিক কিছুদিন আগেই আসে যে তাদের ওষুধগুলোকে এভাবেই খাবে, নাকি ওষুধে কোনো পরিবর্তন করতে হবে, সেই বিষয়টি একটু জানতে চাই। তাহলে কি করতে হবে যদি কেউ আগে থেকে প্রস্তুতি না গ্রহণ করে? জি, অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর একটি কোশ্চেন। বাংলাদেশের প্রায় 1.5 কোটি ডায়াবেটিস রোগী, এবং এই 1.5 কোটি ডায়াবেটিস রোগীদের মধ্যে মুসলিম প্রধান দেশ হয়, অধিকাংশই রোজা রেখে থাকেন। যে গুরুত্বপূর্ণ কথাটি বললেন, এটি সাধারণত অধিকাংশ রোগীর ক্ষেত্রে এটি সত্যি, যে 1 মাস আগে আসতে বলা হলো, দেখা যায় যে রোজার ঠিক কয়েকদিন আগে অথবা ইভেন রোজা শুরু হয়ে গেছে এরপরে রোগীরা হরমোন বিশেষজ্ঞের কাছে আসেন, যে ওনার রোজা শুরু করার পরে ওনার ডায়াবেটিস কোনো কারণে বেড়ে যাচ্ছে অথবা অনেক কমে যাচ্ছে, এবং উনি ওষুধ যেভাবে সমন্বয় বা অ্যাডজাস্ট করার কথা সেভাবে সমন্বয় করতেছেন না। এই ক্ষেত্রে তখন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সাধারণত আমরা কিছু ডায়াবেটিস এডুকেশন এবং হলো গিয়ে ওষুধের সমন্বয়টা খুবই জরুরি। সেক্ষেত্রে ডায়াবেটিস এডুকেশনের মধ্যে রয়েছে যে খাবারের কিছু ব্যাপার রয়েছে, অর্থাৎ ইফতার, সন্ধ্যারাত এবং সেহরি, কখন কি খাবে, কি পরিমাণ খাবে, সেটি একটি ব্যাপার। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেহরিতে এবং কোনো না কিছু অবশ্যই কিছু খেতে হবে, এবং অনেকেই দেখা যায় যে পানি বা একটু খেজুর খেয়ে সেহরি করে ফেলেন, এটা কখনোই করা যাবে না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সেহরিতে অবশ্যই প্রোটিন, ফাইবার এরকম সমৃদ্ধ খাবার খেতে হবে,
যাতে দীর্ঘ সময় পেটে থাকে এবং হাইপোগ্লাইসেমিয়া রিস্ক যাতে না হয়। এবং ইফতারিতে অনেকে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক তৈলাক্ত খাবার, ভাজা পোড়া এগুলো দিয়ে ইফতারি করার একটি শর্করা সমৃদ্ধ খাবারও খায় দিক, শর্করা সমৃদ্ধ খাবারও খায়। এগুলো পরিহার করে সুষম খাবার খেতে হবে এবং সবজি এবং সালাদ জাতীয় খাবার অধিক পরিমাণে থাকতে হবে। আর পরবর্তীতে যেটি বললেন যে ওষুধের সমন্বয়, এটি খুবই জরুরি। এটি অবশ্যই ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শক্রমে ওষুধের সমন্বয়টি করতে হবে। সাধারণত আমরা এইসব ক্ষেত্রে উনি আগে যেসব ওষুধগুলো পাচ্ছিলেন সেগুলোকে আমরা একটু সমন্বয় করে দিই। একটু একটু করে আমরা জানবো কিভাবে সমন্বয় করা যায়। আবার চলে যাচ্ছে ডাক্তার নাজমা আক্তার আপনার কাছে। এই যে আমরা একটু আগে শুনছিলাম যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সবকিছু একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে, তো এই যে সমন্বয় করার মধ্যে প্রথম যে প্রশ্নটি থাকে তা হচ্ছে ডায়াবেটিক রোগীদের তো বিভিন্ন ধরন আছে, তো তাদের মধ্যে কাদের ক্ষেত্রে ঝুঁকিটি একটু বেশি, কাদের ক্ষেত্রে ঝুঁকিটি একটু কম? ধন্যবাদ। প্রথমেই বলছিলাম যে আসলে এই ঝুঁকি কিন্তু সবারই আছে, কিন্তু তিনি এই মুহূর্তে ঝুঁকিতে আছেন কিনা সেটি কিন্তু তার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যখন উনি পরামর্শের জন্য যাবেন, তাহলে কারা আসলে ঝুঁকিতে আছেন আমরা যদি একটু আলোচনা করি, একদম বইয়ের ভাষায় না বলে, যেমন টাইপ 1 ডায়াবেটিস যারা ইনসুলিন দিয়েই তাদেরকে চিকিৎসা করতে হয় এবং তার হয়তোবা গত 1-2 মাসে কিন্তু ডায়াবেটিস আনকন্ট্রোল, তিনি কিন্তু ঝুঁকিতে আছেন। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেও সেম, যদি তার ইনসুলিন বা মুখের ওষুধ খাওয়ার পরও তার ডায়াবেটিসটা কোনোভাবেই কন্ট্রোলে ছিল না, অথবা গত 1-2 মাসের মধ্যে তার অনেকবার হাইপারগ্লাইসেমিয়া বা রক্তের সুগার বেড়ে যাওয়ার অনেকগুলো ঘটনা ছিল, যে জন্য তাকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে, অথবা রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ার কারণে, যেটাকে আমরা বলছি হাইপোগ্লাইসেমিয়া, সেই জন্যও তাকে অনেকবার ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে। তারপর কিছু কিছু রোগী আছে যেমন একদম বয়স্ক রোগী, যাদের অনেক মরবিডিটি, হয়তো বা রিসেন্ট তার একটা এমআই হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্টের একটা সমস্যা হয়েছে, একটা স্ট্রোক হয়েছে, ডায়ালিসিসে আছেন যে রোগীটি, গর্ভকালীন ডায়াবেটিসের যে মাটি, যাকে ইনসুলিন দিয়ে তার সুগারটিকে কন্ট্রোল করতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা জানি যে তাকে কিন্তু অনেকবার ইনসুলিন দেওয়া লাগে, 3-4 পর্যন্ত দেওয়া লাগতে পারে। তো এরা কিন্তু উচ্চ ঝুঁকিতে আছেন। তো তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে যে রোজা আসলে না করাটাই ওনাদের জন্য, ওনাদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য রোজা না করাই ভালো। তো এর থেকে পরের গ্রুপ আছে যারা, যেমন কিডনির অসুখ আছে, হয়তোবা উনি ডায়ালিসিসে নাই, অথবা তার হয়তোবা টাইপ 1 ডায়াবেটিস বাট কিন্তু কন্ট্রোলে ছিল, এবং টাইপ 2 তারও কন্ট্রোলে আছে, মোটামুটি, খুব ভালো নাই কিন্তু মোটামুটি আছে, এবং হচ্ছে যিনি গর্ভকালীন মা এবং যিনি হচ্ছে হয়তো মুখের খাবার খেয়ে তার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখছেন। তো এইসব ক্ষেত্রে কিন্তু এদেরকেও আমরা বলি যে হ্যাঁ, আমাদের ইমোশনটা হচ্ছে একটি রমজান মাসে কিন্তু কোনো রোগীই চায় না যে তার রোজাটি রাখবেন না বা ভেঙে ফেলবেন, এটা আসলে আমাদের কারোরই কাম্য না। তো সেক্ষেত্রে কিন্তু ওনারা যখন খুব আগ্রহ নিয়ে রোজা রাখতে চায়, সেক্ষেত্রে সুপারভাইজড বলি আমরা, যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, যেটা সবসময় আমরা বলে থাকি যে ওষুধ, খাদ্যাবস্থা এবং হচ্ছে কিভাবে চলবেন, কখন রোজা ভেঙে ফেলতে হবে, তার ক্রিটিক্যাল লক্ষণগুলো কি হতে পারে, সব কিছু অ্যাডজাস্ট করার পর উনি কিন্তু সুপারভাইজড অবস্থায় রোজা রাখতে পারবেন। জি অবশ্যই, এবং সেই আশা আমরাও করি যে আমাদের রোগীরা যেন ঠিকমতো তাদের সাউন্ডটা পালন করতে পারে। ডক্টর সৈয়দ আজিবুল মাহমুদ, আপনার কাছে জানতে চাই, একটু আগে যে কথাটি শুনছিলাম যে তাদের সবকিছু সমন্বয় করতে হবে, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনসুলিন ব্যবহারকারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে, তারা যেই পদ্ধতিতে আগে ইনসুলিন গ্রহণ করতে, সেই একই পদ্ধতি থেকে ইনসুলিন গ্রহণ করবেন, কারণ একটা দীর্ঘ সময় তাদেরকে না খেয়ে থাকতে হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। না, এই ক্ষেত্রে অবশ্যই হরমোন বিশেষজ্ঞের পরামর্শক্রমে ইনসুলিনের সমন্বয় করতে হবে। সহজ কথায়, উনি সকালবেলা অর্থাৎ ব্রেকফাস্ট টাইমে যে ইনসুলিনটি নিতেন সেটি চলে যাবে ইফতারির সময়, এবং রাত্রেবেলা যে ইনসুলিনটি নিতেন সেটি চলে যাবে সেহরির সময়, এবং সেটি কমিয়ে ফেলতে হবে। এর মধ্যে কিছু ব্যাপার রয়েছে, যেমন উনি যদি বেজাল বোলাস ইনসুলিন পায়, অর্থাৎ একটি ইনসুলিন যেটি কিনা দীর্ঘ 24 ঘন্টা ধরে কাজ করতেছে, সেটি একবেলা, এবং 3 বেলা খাওয়ার আগে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, ওরকম রেজিমেন্ট যদি পেয়ে থাকে, সেক্ষেত্রে যেটি করণীয়, বেজাল ইনসুলিন সেটি 20 থেকে 30 ভাগ পর্যন্ত কমিয়ে একটি নির্দিষ্ট টাইমে দিতে হবে, এবং র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন অর্থাৎ খাবার ঠিক আগে যে ইনসুলিনটা দেওয়া হচ্ছে, সেটি সকালে উনি যেই ডোজটি নিতেন সেটি চলে যাবে ইফতারিতে, একই ডোজ চলবে
দুপুরে যেই ডোজটি নিতেন সেই দুপুরের ডোজটি অমিট অর্থাৎ বন্ধ থাকবে, এবং রাত্রে যেই ডোজ নিতেন সেই রোজার আগে তার অর্ধেক পরিমাণ নেবেন সেহরিতে। আচ্ছা, তার মানে তো অনেকগুলো পরিবর্তন হচ্ছে। অনেকগুলো পরিবর্তন। এবং আমাদের যারা রোগী আছে তাদের মধ্যে তো অনেকেই বয়স্ক, তারা তো বুঝতেই পারবে না যে তাদের চেঞ্জটি করতে হবে, তাহলে তারা কি করবে? তাদের ক্ষেত্রে অবশ্যই ম্যাডাম যেটা বললেন যে একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটা অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। জি, অবশ্যই, ধন্যবাদ ডক্টর নাজমা আক্তার। তাহলে এই ধরনের সমস্যা যারা পড়ে যাচ্ছে তাদের মধ্যে তো দেখা যাচ্ছে যে তাদের প্রায় ইনসুলিন চেক করতে হচ্ছে বা সুগার চেক করতে হচ্ছে, এবং চেক করা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। অনেকেই মনে করেন যে এই সুগার চেক করাটার মাধ্যমে তাদের রোজাটা ভেঙে যেতে পারে। এই ব্যাপারে কি মতামত? এখন আসলে এই ট্যাবুটা কিন্তু অনেকেই বেরিয়ে এসেছেন, কারণ হচ্ছে হেলথ এডুকেশন। এখন রোগীরা যখন ডাক্তারের কাছে যায়, অনেকদিন ধরে যারা রোজা রাখছেন তারা কিন্তু এই ইনফরমেশন, এই তথ্য কিন্তু তাদের কাছে আছে যে আমাদের যে মুসলিম বা ইসলামিক লিডাররা যারা আছেন সারা ওয়ার্ল্ডে, তারা কিন্তু একটি খুতবা কিন্তু লিখিত আকারে প্রকাশিত করে সব জায়গায় কিন্তু এটি ছড়িয়ে দেওয়া হয়েছে যে ডায়াবেটিস রোগী রোজা থাকাকালীন অবস্থায় তিনি কিন্তু সুগার যদি গ্লুকোমিটার দিয়ে চেক করেন, তাতে কিন্তু তার রোজা মাকরু হওয়া বা ভেঙে যাওয়া বা কমজোরি হয়ে যাওয়া, অনেকে মনে করছেন যে হয়তো আমার রোজার বরকত কমে যাবে, সোয়াব কমে যাবে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। আর যেসব রোগীরা ইনসুলিন পাচ্ছেন, এবং যেটা একটু আগে বলছিলেন যে বেজাল বোলাস, মানে দিনে তার হয়তো বা মাল্টিপল ডেইলি ইনজেকশনের নাম্বার অফ মাল্টিপল ডেইলি ইনজেকশন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুগার চেক করার কিন্তু আর কোনো অল্টারনেটিভ নাই। কারণ হচ্ছে নিরাপদে রোজা রাখা, শুধু তো রোজা রাখলেই হবে না, তাকে যেন রোজাটি যেন ভাঙতে না হয়, তার যেন স্বাস্থ্যের হানি না হয়, তার যেন জীবন হানি না হয়, সেই জন্য কিন্তু তার একটি সেফ উপায় হচ্ছে যে আমি সুগারটি চেক করে করে দেখব যে আমার রক্তে সুগারের মাত্রাটি ঠিক আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু উৎসাহিত করি রোগীদেরকে সুগার চেক করার ব্যাপারে। তো এ ব্যাপারে আমাদের যে গাইডলাইনগুলো আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি ইফতারের আগে, ইফতার খাওয়ার 2 ঘন্টা পরে, সেহরিতে উঠে, সেহরি খাওয়ার 2 ঘন্টা পরে আসলে সবাই ঘুমিয়ে থাকে, সেটা আসলে ফিজিবল হয় না, পসিবল হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ওয়াইড রেঞ্জে বলতে পারি আপনি চাইলে 11টা থেকে 2টার মধ্যে একবার, অথবা আপনি আসরের ওয়াক্তে একবার সুগার চেক। আর খারাপ লাগলে, আপনার যদি মনে হয় যে আমার কোনো সাইন সিমটম, লক্ষণগুলো যদি আমাকে ইন্ডিকেট করে যে আমার সুগার হয়তো কমে গেছে, অথবা অন্য যে কোনো অসুখ, হঠাৎ করে হয়তো ডায়রিয়া হয়েছে, হঠাৎ করে হয়তো বা শরীর খারাপ লাগছে, জ্বর হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু সুগারটি চেক করতে হবে। তো এই পরামর্শ সব রোগীরাই কিন্তু পেয়ে থাকেন যখন তারা তাদের ডাক্তারের কাছে রোজার পূর্ব প্রস্তুতি হিসাবে গিয়ে থাকেন। আর আমরা সবসময়ই তাদেরকে এনকারেজ করি সুগার চেক করার। জি, ধন্যবাদ। আমরা এ নিয়ে আর কথা শুনবো, এখন একটা বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয়, এবং আমাদের সাথে আছেন ডক্টর সৈয়দ আজমল মাহমুদ। আপনার কাছে একটু জানতে চাই, এই যে ডায়াবেটিক রোগীরা আছে তারা তো ইনসুলিন নিচ্ছে এবং মাঝে মাঝে তাদেরকে ডায়াবেটিসটা চেক করতে হচ্ছে, তো দেখা যায় যে চেক করার মাঝে হঠাৎ করে তাদের কিছু উপসর্গ দেখা যায়, যে উপসর্গের মাধ্যমে তাদের মনে হয় যে না, তারা স্বাভাবিক অবস্থা নেই, তাদের হয়তো কোনো না কোনো সমস্যা হতে যাচ্ছে। তো সাধারণ রোগীরা কিভাবে বুঝবে যে এই সমস্যা হতে পারে তাদের? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাধারণত রমজানে ডায়াবেটিস রোগীদের বেশ কয়েকটি ঝুঁকির মধ্যে থাকতে পারেন। তার মধ্যে অন্যতম একটি ঝুঁকি হলো হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া। এটি বোঝা যেতে পারে বেশ কিছু লক্ষণের মাধ্যমে, যেমন রোগীর হঠাৎ করে খুব খারাপ লাগবে, হাত পা ঝিমঝিম করবে, হাত পা কাঁপবে, বুক ধড়ফড় করবে, অতিরিক্ত ক্ষুধা লাগবে, হঠাৎ করে প্রচণ্ড ঘাম হতে পারে। আচ্ছা, যদি এই সমস্ত লক্ষণ দেখা দেয়, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে উপদেশ থাকবে রোজা ভেঙে ফেলা। কারণ যদি রোজা ভেঙে ফেলা না হয়, সেক্ষেত্রে ওনার বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এই যে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার কথা একটু জানতে চাই। তাহলে তারা রোজা যদি ভেঙেই ফেলতে হয়, অনেকে তো চায় না যে রোজাটা ভেঙে ফেলি, তাহলে কি করবে? মানে তাদের কি সাথে সাথেই খাবার গ্রহণ করতে হবে, নাকি চিকিৎসকের কাছে যেতে হবে? এটি যদি ওনার কাছে গ্লুকোমিটার থাকে,
যদি গ্লুকোমিটারে রক্তে গ্লুকোজের মাত্রা 3.9-এর নিচে নেমে যায় অথবা 16.7-এর উপরে উঠে যায়, সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলা উচিত। এবং যদি কমে যায় অর্থাৎ 3.9-এর নিচে কমে গেল কিন্তু রোগীর সেন্স অর্থাৎ জ্ঞান বুদ্ধি আসে, সেক্ষেত্রে সাথে সাথে শান্ত আমরা 15 গ্রাম গ্লুকোজ খেতে বলি। সেটা হতে পারে 3 থেকে 4 চামচ চিনি পানিতে মিশিয়ে অথবা একটু ফলের রস, এভাবে সাথে সাথে খেয়ে ফেলে আবার 15 মিনিট পরে গ্লুকোজ চেক করে দেখতে হবে যে সুগারের মাত্রা 4-এর উপরে উঠলো কিনা। তো এই ক্ষেত্রে আমাদের রোগীরা তো অনেকেই ভাবে যে না আরেকটু দেখি, আরেকটু পরেই তো ইফতারের সময়, আরেকটু অপেক্ষা করি, তাতে কি কোনো স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনা আছে জি কিনা? অবশ্যই। এক্ষেত্রে সাধারণত দেখা যেতে পারে যে যদি রক্তে সুগারের মাত্রা আরও অধিক পরিমাণে কমে যায়, সেক্ষেত্রে রোগী পুরোপুরি অজ্ঞান হয়ে যেতে পারে, ব্রেইনের অর্থাৎ মস্তিষ্কের একটি পার্মানেন্ট ক্ষতি হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা, পার্মানেন্ট জটিলতা দেখা দিতে পারে, এমনকি মৃত্যু ঝুঁকিও রয়েছে এক্ষেত্রে। জি ধন্যবাদ। ঠিক এর বিপরীত চিত্রটি একটু জানতে চাই ডক্টর নাজমা আক্তার আপনার কাছে। যদি কারো হাইপারগ্লাইসেমিয়া হয়, মানে রক্তে সুগারের পরিমাণটা অত্যাধিক বেড়ে যায়, তাহলে কি ধরনের লক্ষণ হবে এবং তখন কি করতে হবে? হাইপো এবং হাইপার দুইটাই খুব কমন আমাদের রোগীদের মধ্যে। দুইটি কারণে আমি কারণ দুটি একটু বলে নিই, কারণ আসলে আমাদের ভিতরে একটা ভীতি থাকে যে আমার এতগুলো ওষুধ খাই। অনেক রোগীরা কিন্তু এটা মনে করে ডাক্তার করে দিয়েছে দিক, কিন্তু এই ওষুধের মাত্রা বেশি হয়ে গেছে, এই রোজার মধ্যে সারাদিন না খেয়ে থাকবো, এই আমি ইনসুলিনের ডোজ কমিয়ে দিলাম, দরকার নেই, পরে দেখা যাবে। তো এই ইনসুলিনের মাত্রা যখন সে নিজে থেকে কমিয়ে দিচ্ছে, অথবা ওষুধ হয়তো দুবেলা ছিল, সে মনে করতেছে আরে সেরিতে ওষুধ খাবো, সারাদিন তো আমি কিছু না খেয়েই থাকবো, তারপরে আমি খেয়ে দেখা যাবে আমার সুগার কমে গেছে, দরকার নেই বাবা, রিস্ক নিয়ে রাত্রে ওষুধ বাদ। এইটা একটি কারণ যেখানে তার সুগারটি তখন বেড়ে যায়, কারণ ওষুধের সামঞ্জস্যতাটা তখন হ্যাম্পার হয়। আবার আরেক গ্রুপ আছে যেটা হচ্ছে যে ওষুধের মাত্রা ঠিকঠাকই নিচ্ছেন, কিন্তু খাবার আমরা যেটা বলছি যে আপনি আমরা সাধারণত যেটা বলে থাকি ক্যালোরি মেপে খাওয়া। নর্মালি আমরা রোজা ছাড়া যেই সময়টাতে যেই পরিমাণ ক্যালোরি খাচ্ছে, সেম ক্যালোরি কিন্তু তিনি রোজার দিনেও নেবেন, সেম ক্যালোরি, জাস্ট খাবারের বিন্যাসটা হয়তো ডিফারেন্ট, ইফতার, সন্ধ্যা, রাত, সেহরি। আর অন্য সময় যেরকম আমরা সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, তার মাঝখানে স্ন্যাক্স, এইগুলো কিন্তু ক্যালোরি মেপে সেম ক্যালোরি। তো অনেকে ক্যালোরিটা মেনটেন করতে পারছেন না, তো দেখা যাচ্ছে ইফতারে ভরপেট খেয়ে ফেলছে, অনেক বেশি খাচ্ছে, এক্সেসিভ। আমরা তো পুরান ঢাকার ইফতার খুব বিখ্যাত, বাসায় একটু ভাজা পোড়া হয়ে গেলে অনেককে জিজ্ঞেস করলে বলে যে সবাই একসাথে বসে খেতে বসছিলাম, একটু বেশি খাওয়া হয়ে গেছে, তারপর খাওয়ার পর যখন সুগার চেক করছে সেটা কিন্তু বেশি আসছে, কারণ তার ওষুধের মাত্রাটা যেভাবে সামঞ্জস্য করা হয়েছিল সেটা কিন্তু তার ক্যালোরি মেপে খাওয়ার হিসাব অনুযায়ী এক্সেসিভ গ্রহণ করার কারণে তার সুগারটা বেড়ে গেল। এটি একটি। আর হচ্ছে আমাদের কখনো কখনো দেখা যায় যে নানা রকম অসুখ বিসুখ অন্যান্য কারণেও দেখা যায় যে সুগারের মাত্রা কম বা বাড়তি হতে পারে। তো সেই ক্ষেত্রে একই রকম যখন সুগারের মাত্রা বেড়ে যায় তখন রোগীটির প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে, হ্যাঁ, তার পানি পিপাসা, তীব্র পানি পিপাসা পাবে, মাথা ব্যথা থাকতে পারে, তারও কিন্তু এক ধরনের ক্লান্তি লাগা, ড্রাউজিনেস বা মনোসংযোগ রাখতে পারছে না, এরকম ঘটনাগুলো কিন্তু তার মধ্যে ঘটবে। কারোর ক্ষেত্রে পানি শূন্যতার কারণে তার হচ্ছে হাইপোভলিমিয়া বা হাইপোটেনশন, মাথা ঘুরছে, অনেকে বলবে নামাজ সেজদা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘুরে মনে হচ্ছে পড়ে যাব, অনেকে পড়েও যায়, তাদেরকে হয়তো বাসায় দিয়ে যাচ্ছে। তো এই ধরনের সিমটমগুলো যদি হয়, এটা হাইপো হোক আর হাইপার হোক, আমাদের পরামর্শ হচ্ছে সঙ্গে সঙ্গে সুগার চেক। জি, এখন ওই যে 16.7 অথবা 3.9, কেন আমরা এই দুইটি মাত্রাকে মানে নির্ধারণ করা হয়েছে? 3.9-এর নিচে আসার পর আমাদের বডিতে ইনসুলিনের কাজ যেমন সুগারকে মানে কমিয়ে রাখা, সেরকম সুগারকে বাড়ানোর জন্য কিন্তু আমাদের কিছু হরমোন কাজ করে, তার মধ্যে একটি হচ্ছে গ্লুকাগন। তো এটির একটি স্টিমুলেটিং ফ্যাক্টরও কিন্তু সুগার। তো 3.9-এর নিচে সেটা একটা ক্রিটিক্যাল লেভেল, যখন আমাদের এই যে কাউন্টার রেগুলেটরি হরমোন যেটা আমাকে ব্যাকআপ দিচ্ছে তারা কিন্তু কাজ করা বন্ধ করে দেয়। আবার 16.7 এটার উপরে যখন যায় তখন আমাদের বডির ইনসুলিনের অপ্রতুলতা অথবা কাজ করতে পারছে না, সুগারের মাত্রা বেড়ে গিয়েছে, ওই সময় আমাদের কিছু মেটাবলিক ডিরেঞ্জমেন্ট ঘটে, যে কারণে আমাদের কিন্তু ওই সময় পেশেন্টের ডিহাইড্রেশন, ডায়াবেটিক কিটোসিডোসিসের মতো কমপ্লিকেশন হতে পারে, যেগুলো হসপিটালে পর্যন্ত ভর্তি হতে পারে এবং রোগীর প্রাণ সংহার পর্যন্ত হতে পারে। তো সেই জন্য সবাইকে অনুরোধ যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা রাখুন। জি অবশ্যই, সেই আশা আমরাও করছি। ডক্টর সৈয়দ আজমল মাহমুদ, এই যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ইনসুলিন বলি বা ওষুধ বলি, এগুলোর একটা সমন্বয় করতে হয়,
আরেকটি সমন্বয়ের জায়গা থাকে মনে হচ্ছে বারবার এই আলোচনার প্রসঙ্গে, তা হচ্ছে কি খাবারের ব্যাপারটি। খাবার ব্যাপারে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আপনাদের পরামর্শটি কি? জি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ম্যাডাম ইতিপূর্বেই বলেছেন যে রোজার আগে একজন রোগী, ডায়াবেটিস রোগী যে পরিমাণ ক্যালোরি খেতেন রোজাতেও ঠিক সেই পরিমাণ ক্যালোরি খাবেন, কিন্তু রোজার আগে যেটা আমরা বলতাম যে 6 বেলা ভাগ করে খেতে, অর্থাৎ সকাল, দুপুর, রাত এবং মাঝখানে 3টা স্ন্যাক্স, সেটা রোজায় তো আর 6 বেলা খাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে 3 বেলা ভাগ করে খাবে, ইফতার, সন্ধ্যা, রাত এবং সেহরি। এক্ষেত্রে জরুরি যেটা যে সেহরিটা একদম শেষ টাইমে করতে হবে, অর্থাৎ আজানের ঠিক আগে দিয়ে, এবং সেহরিতে অবশ্যই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবারযুক্ত খাবার থাকতে হবে। এক্ষেত্রে একটু আমি জানতে চাই, অনেকেই আছে তারা সন্ধ্যা রাতে খাবারটি বেশি খেয়ে ফেলে এবং ভাবে যে না তারা সেহরিতে খুব একটা খাবে না বা খেতে ইচ্ছাও করে না, তো এটা থেকে ক্ষতি হতে পারে? অবশ্যই এটি একজন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ, কারণ উনি মোটামুটি 14 ঘন্টার মতো না খেয়ে থাকবে। উনি যদি সেহরিতে না খেয়ে আগে খেয়ে ফেলে, তাহলে ওনার এই না খেয়ে থাকার সময়টা কিন্তু আরও বেড়ে যাচ্ছে, এবং এই বেড়ে যাওয়ার সময়ের কারণে ওনার রক্তে সুগারের মাত্রা দেখা যেতে পারে যে ইফতারি আগে দিয়ে বা বিকালের দিকে কমে যাওয়ার খুবই ঝুঁকি আছে। সেক্ষেত্রে যাতে না কমে এরকমভাবে এবং দীর্ঘ সময় যাতে সুগার লেভেলটা নিয়ন্ত্রণে থাকে, সেই জন্য জরুরি একদম সেহরিটা একদম শেষ টাইমে অবশ্যই করতে হবে, কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না যে সেহরিটা আগে খাওয়া যাবে না। এর সাথে ইফতারিতে অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। সবজি, সালাদ এগুলো খেতে পারে, এবং হলো গিয়ে যেসব খাবার হঠাৎ করে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, অর্থাৎ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ ফুড, সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে। চিনিযুক্ত শরবত এগুলো অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে চিনির বদলে উনি কচি ডাবের পানি অথবা ফলের রস এরকমভাবে খেতে পারেন, এবং সন্ধ্যা রাতেও খেতে হবে। জি, তো ডাক্তার নাজমা আক্তার, আপনার কাছে জানতে চাই এই প্রসঙ্গ থেকেই, অনেকেই আছে যে ভাবেন যে চিনি খাচ্ছেন না কিন্তু মধু খেতে পারে, এটি তো প্রাকৃতিক একটি উপাদান, এই ব্যাপারে আপনাদের পরামর্শটি কি? চিনি, গুড়, মধু সবই কিন্তু মিষ্টি, সবই কিন্তু কার্বোহাইড্রেট, সবই কিন্তু সুগার। তো সেই জন্য মানে সব কিছুই কিন্তু একইভাবে আমার সুগার বাড়াবে, অতএব কোনোটাই কিন্তু কোনোটার অল্টারনেটিভ না। তবে হ্যাঁ, কখনো কখনো থাকে যে রোগীরা, আমি সবসময় মনে করি আর কি, যে অনেক সময় রোগীরা খুব মন খারাপ করে যে আমি একটু চিনি দিয়ে একটু শরবত খেতে পারবো না। তো সেক্ষেত্রে যদিও আমরা সবসময় আর্টিফিশিয়াল সুইটেনার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এনকারেজ করি না, কারণ এগুলোর কিছু লং টার্ম সাইড ইফেক্ট আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি, যেমন আমার বাচ্চাটা একটু হয়তো একটা টেডি বিয়ারের জন্য বায়না ধরেছে, যতক্ষণ না দিবেন ততক্ষণ তার মন খারাপ থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনি মাঝে মাঝে একটু আর্টিফিশিয়াল সুইটেনার দিয়ে আপনি শরবত করে খেতে পারেন। আর আরেকটি ব্যাপার যেটা হচ্ছে যে আমার প্রত্যেকটি রোগীরই কিন্তু তার ক্যালোরি মেপে খাওয়ার যে অংশে, সেখানে কিন্তু তার একটি ফ্রুটসের অংশ থাকে। তিনি কিন্তু চাইলে হোমমেড ফ্রুটস, ওই যে ফ্রুটসগুলো দিয়ে হোমমেড কিন্তু শরবত করে খেতে পারেন, সেটাও কিন্তু বেশ মুখরোচক হয়ে থাকে। তো খাবারগুলোকে নিজের মতো করে যতটুকু তার ভাগে আছে, যতটুকু ক্যালোরির হিসাব অনুযায়ী তার ইফতারে পড়ছে, ইফতারটা আসলে আমাদের ব্রেকফাস্টের সাথে আমরা তুলনা করে থাকি। ব্রেকফাস্ট যেরকম একটা, আর ইফতারটা হচ্ছে ব্রেকিং দ্য ফাস্ট, সেম। তো ব্রেকফাস্টে আমরা যেরকম খাচ্ছিলাম সেরকম খাবারটাই আমি ইফতারে নিব। আচ্ছা, কিন্তু আমরা তো উল্টা কাজটা করি। না, এই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের, এটা যে শুধু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তা না, কিন্তু এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রে। ডায়েট কন্ট্রোল কথাটা আমরা ইউজ করি না, কিন্তু সুষম খাদ্যাভ্যাস আসলে আমাদের প্রত্যেকটি সুস্থ মানুষের জন্যই দরকার। সেটা যে শুধু ডায়াবেটিসের রোগীর জন্য তা কিন্তু না, সবার জন্য। আপনার যারা অনেক রোগীরা কিন্তু আমাদের ডায়াবেটিস রোগীর পাশাপাশি চলে আসেন যে এই যে উল্টাপাল্টা খেয়ে প্রথম 2-3 রোজায় কিন্তু সবার অনেক দাঁত থাকে এবং খাওয়ার খুব আগ্রহ থাকে। তো দেখা যায় পরবর্তীতে তারা নানা রকমের পেটের সমস্যা বা ডায়রিয়া বা বমি এরকম কোনো কিছু উপসর্গ নিয়ে কিন্তু বুক জ্বালা পড়া, অ্যাসিডিটি এগুলো নিয়ে কিন্তু চলে আসছে। তো আমাদের আসলে সবারই উচিত এই সুষম খাদ্যাভ্যাস বা এই যে নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা, যেটা আমরা শুধু রমজান মাসেই একমাত্র আমি আজান হওয়ার পরে খাচ্ছি, আজান হওয়ার সময় আমি খাওয়া বন্ধ করছি, যেটা আমরা সারা বছর ধরে ডায়াবেটিস রোগীদেরকে বলছি যে আপনি এই টাইমে এটা খাবেন, ওই টাইমে এটা খাবেন, যেটা তিনি মানতে পারছেন না, সেটা কিন্তু রমজান মাসে মানছেন। তো রমজান মাস কিন্তু শুধু যে সবসময় ডায়াবেটিস রোগীকে ঝুঁকি বাড়ায় তা কিন্তু না, এটি কিন্তু যদি তিনি এই টাইম টেবিলটা মেনটেন করে চলতে পারেন, তার কিন্তু অনেক স্বাস্থ্যের কিন্তু অনেক উপকারিতাও কিন্তু আছে। জি, অবশ্যই। এ নিয়ে আমরা আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। আজকে কথা হচ্ছে ডায়াবেটিস রোগীদের এই রমজান মাসে কি করতে হবে কি করতে হবে না, এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। ডক্টর সৈয়দ আজমল মাহমুদ, আপনার কাছে জানতে চাই, রমজানে অনেকেই রোজা ভাঙে বা এটি বলা হয় যে খুবই সারা বিশ্ব জুড়ে পালিত হয়, তা হচ্ছে কি খেজুর দিয়ে রোজা ভাঙা, এবং খেজুর একটি মিষ্টি ফল। এই ব্যাপারে আমাদের যারা ডায়াবেটিক রোগী তাদের কি করতে হবে? খেজুর খেতে পারবে, আমরা সাধারণত বলি যে খেজুর খেতে পারবেন উনি, সেক্ষেত্রে তবে একটি বা দুটি, এর বেশি নয়। কারণ আমাদের বাংলাদেশ বা মুসলিম কান্ট্রিগুলোর ট্রেডিশনই এতে যে খেজুর দিয়েই আসলে রোজা সাধারণত ভাঙে, এবং এটিকে আসলে আবেগের দিক থেকেও আমরা সাধারণত এরকমভাবে নিষেধ করতে চাই না। তো তাদের ক্ষেত্রে যেহেতু বলেছেন যে একটি বা দুটি খেজুর তারা খেতে পারবে, পাশাপাশি তাদের ইফতারের ক্ষেত্রে আপনারা বলছেন যে ভাজা পোড়া খেতে পারবে না, তাদের খেতে হবে একটু ভালো খাবার। তো অনেকেই দেখা যায় পেটের বিভিন্ন সমস্যায় পড়ে। যদি এরকম কোনো সমস্যা তৈরি হয়, তারা কি রোজাটা কি কন্টিনিউ করবে নাকি আগেই রোজাকে ভেঙে ফেলতে হবে? এরকম কি কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যায় কিনা? জি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদি দেখা যায় যে এরকম পেটের ট্রাবল বা ওরকম কোনো সমস্যার কারণে তার পানির শূন্যতা দেখা দিল, অথবা শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ওরকম কোনো সমস্যা দেখা দিল, সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলা উচিত। আর যদি উনি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে করতে পারেন। জি, ধন্যবাদ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আসে, তা হচ্ছে গিয়ে তাদের ব্যায়াম। রমজান মাস এবং এখন একটু গরমও পড়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই যারা ডায়াবেটিক রোগী তাদের হাঁটাচলা করতে গেলে তাদের দেখা যাচ্ছে ঘাম অতিরিক্ত বের হচ্ছে, পানি শূন্যতা হচ্ছে। তাহলে তারা কি করবে? ডাক্তার রাজমা আক্তার, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। ব্যায়াম আমাদের ডায়াবেটিস রোগীর আমরা যে ম্যানেজমেন্ট, পুরো ম্যানেজমেন্টের একটা প্যাকেজ আছে, সেখানে কিন্তু খাদ্যাভ্যাস, ব্যায়াম, সুনিয়ন্ত্রিত জীবন প্রণালী এবং তারপর হচ্ছে ওষুধ। তার মানে ব্যায়াম কিন্তু তার একটি এই চিকিৎসা পদ্ধতির একটি অংশ। কিন্তু রমজান মাসে কিন্তু আলাদা করে ব্যায়াম করা লাগে না, কারণ প্রত্যেকটা ডায়াবেটিস রোগী যখন রোজা করছেন তাকে কিন্তু তারাবি নামাজ পড়তে হচ্ছে। এটা খতম তারাবি হতে পারে, সূরা তারাবি হতে পারে, ইভেন উনি যদি বাসায়ও পড়ে থাকেন। তো সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু একটি পরিপূর্ণ ব্যায়াম, যার ফলে একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি, আপনি রোজা করলে, তারাবি নামাজ পড়লে আপনার আলাদা করে ব্যায়ামের দরকার নেই। তবে কখনো কখনো দেখা যায়, ওই যে বলছিলাম যে একটু হয়তো ভারী খাওয়া হয়ে যাচ্ছে, অথবা কোনো কারণে তার সুগারটি হয়তো বাড়তেই থাকছে। রোগীর এসে বলছেন, ডাক্তার সাহেব সারাদিন তো ভালোই থাকে, ইফতারের পর বেশি একটা কন্ট্রোল করতে পারি না, হয়তো বাইরেই খাওয়া হয়ে যায়, আমার সুগারটা কিন্তু বাড়তি থাকছে, এখন কি করব? তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওষুধের পুনর্বিন্যাসের পাশাপাশি তাকে যতগুলো অ্যাডভাইস দেওয়া সেগুলোর পাশাপাশি তাকে কিন্তু আমরা একটি পরামর্শ দিয়ে থাকি, ঠিক আছে আপনি ইফতারের 2 থেকে 3 ঘন্টা পরে অথবা তারাবি নামাজ পড়ে আসার পথে অথবা পরে আপনি একটু হালকা হাঁটাহাঁটি করবেন বা ব্যায়াম করবেন, খুব ভারী কিছু না। তবে কখনোই কোনোভাবেই রোজা থাকা অবস্থায় কোনো ব্যায়ামের কিন্তু পরামর্শ আমরা দিই না, বিশেষ করে এরকম যখন গরম পড়ে যাচ্ছে, হ্যাঁ, সেখানে পানি শূন্যতা হওয়ার একটা চান্সেস থাকে, ডিহাইড্রেশন থেকে পেশেন্টের হাইপোভলিমিয়া, হাইপোটেনশন, এবং সেখান থেকে কখনো কখনো আমাদের রক্তগুলো কিন্তু জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। বিশেষ করে যারা বয়স্ক রোগী, যাদের আগের থেকেই এই ধরনের প্রবলেম ছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা বলি যে রোজা রাখা অবস্থায় কোনো ব্যায়ামের প্রয়োজন নেই। তবে প্রয়োজন অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ইফতারের পরে অথবা 1 থেকে 3 ঘন্টা পরে এবং তারাবি নামাজের পরে আপনি হালকা হাঁটাহাঁটি বা ইয়োগা টাইপের ব্যায়াম আপনি করতে পারেন। অবশ্যই, ধন্যবাদ ডক্টর সৈয়দ আজমল মাহমুদ। যেমন আমরা খাবারের কথা শুনলাম, ব্যায়ামের কথা শুনলাম, এবার একটু আসি বিশ্রামের ব্যাপারে। রমজান মাসে সাধারণত দেখা যায় যে রোগীরা ঘুমের সময়টা একটু কম পায়, তো তাদের ক্ষেত্রে কি এটি কোনো ঝুঁকি আনতে পারে কিনা? সাধারণত রমজানে দেখা যায় যে মানুষের ঘুমের প্যাটার্নটা কিন্তু রোজার আগে যেরকম ছিল, রোজার সময় কিন্তু একটু উলটপালট হয়ে যায়। সাধারণত রাত্রেবেলা বেশি জেগে থাকা হয় এবং দিনের বেলার দিকে একটু কম ঘুমানো হয়। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেটা পরামর্শ, যে ঘুম যাতে 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 6 ঘন্টা যাতে ঠিকমতো সাউন্ড একদম পরিপূর্ণ ঘুম হয়, এটি এবং পর্যাপ্ত বিশ্রাম, এবং হলো গিয়ে সাথে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, যাতে অধিক পরিমাণে পানি শূন্যতা না হয়। জি, অবশ্যই আমরা নিয়ে আর কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে।
বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। আজকে কথা হচ্ছে ডায়াবেটিস রোগীদের রমজান মাসে কি করণীয় সেই বিষয় নিয়ে। ডক্টর নাজমা আক্তার, আমরা তো অনেক কিছু শুনলাম যে ডায়াবেটিক রোগীরা রমজানে কিভাবে তারা রোজা রাখবে এবং কি কি করতে হবে কি কি করতে হবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে তাদেরকে বলা হয় যে চেক আপ করতে হবে। স্বাভাবিক অবস্থায় যেই ধরনের ফলো আপ করতে হয় এটি কি রমজান মাসে করা উচিত কিনা? এই চেক আপটা কিন্তু রমজান মাসে না, রমজান শুরু হওয়ার আগেই, এবং রোগীদের এই ব্যাপারে কিন্তু আমরা সবসময় খুবই উৎসাহ দিয়ে থাকি। এবং ইদানিংকালে মিডিয়ার কারণে হোক, বিভিন্ন রকমের পত্রপত্রিকা বা ডাক্তারের শরণাপন্ন হওয়ার কারণে হোক, রোগীদের মধ্যে কিন্তু এই সচেতনতাটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। যার ফলে বিশেষ করে বয়স্ক রোগীরা, যাদের ভিতরে ইমোশন একটা কাজ করে, পরের রোজা পাবো তো তারা কিন্তু খুব সুন্দর করে আগেই চলে আসছেন। কখনো কখনো কেউ কেউ হয়তো বা একটু দেরি করে ফেলছেন। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শটা কিন্তু রোজা শুরু হওয়ার 1 থেকে 3 মাস আগেই তার কিছু বেসিক ব্যাপারগুলো, যেমন তার সুগারটা ঠিক আছে কিনা, খালি পেটে ভরা পেটে 3 মাসের গড়, রক্তের চর্বিটা ঠিক আছে কিনা, কিডনি ফাংশন টেস্ট বলি আমরা যেগুলো, সেগুলো, প্রস্রাবে তার অ্যালবুমিন যাচ্ছে কিনা, বা সুগারের মাত্রা বা কোনো ইনফেকশন আছে কিনা, এইগুলো কিন্তু একটু বেসিক কিছু পরীক্ষা কিন্তু আমরা করে ফেলি। আর সেই ক্ষেত্রে সাথে সাথে যেটা, যে কারো কারোর ক্ষেত্রে যদি তাদের অন্যান্য কমপ্লিকেশন থেকে থাকে, তার ক্ষেত্রে তার প্রয়োজন অনুযায়ী কিছু পরীক্ষা আমরা করে থাকি। তবে রমজান মাসে যখন আমাদের কাছে আসে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রোগীতে আসছেন কিন্তু সুগার বাড়তি নিয়ে, যে আগে আসেনি। এবং মজার ব্যাপার হচ্ছে আরেক গ্রুপের রোগী আসেন যারা হচ্ছে গতবার তো আমি ভালোই রোজা রাখছি, এই বছর আমি মনে করেছিলাম যে সেম প্যাটার্নে আমি যাব, অর্থাৎ আমি ডাক্তার দেখাই নাই, আমি সেম প্যাটার্ন ফলো করেছি, কিন্তু দেখা যাচ্ছে এবার কিন্তু আমার আগের মতো হয়নি। গতবার আমার কোনো সমস্যা নেই ডাক্তার সাহেব, কিন্তু আমি সেই ওষুধ খাচ্ছি, সেই একই ইফতার করছি, কিন্তু এবার আমার সুগার বেশি, অথবা এবার আমার সুগার কমে গিয়েছে। তো আমরা সবসময় বলি যে আসলে গত বছর আর এই বছরের মধ্যে আপনার বয়সের পার্থক্য 1 বছর, এবং এই 1 বছর কিন্তু আপনার ডায়াবেটিসেরও বয়স বেড়েছে, আপনারও বয়স বেড়েছে। অর্থাৎ আগের ওষুধ, আগের প্যাটার্ন সবসময় যে একই রকম থাকবে তা কিন্তু না। তো এক্ষেত্রে রোগীদের হয়তো বা তখন তাৎক্ষণিকভাবে তার তাৎক্ষণিক যে সমস্যাগুলো, সেটার উপর বেসিস করে একজন চিকিৎসকই তাকে পরামর্শ দেবেন তার কী কী চেক আপ করা উচিত। জি, অবশ্যই। কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটি বিষয়ে জানতে চাই ডক্টর সৈয়দ আজমল মাহমুদ আপনার কাছে, এই রমজান মাসে সুন্দরভাবে যদি সাওয়াম পালন করা হয়, তারপরে তো চলে আসে ঈদ, এবং ঈদের সময় আবার সেই আমাদের ভুরি ভোজন এবং এরপর স্বাভাবিক জীবনযাপন। তো এই সময় যে এই পরিবর্তনের মধ্যে কি করতে হবে? জি, অসংখ্য ধন্যবাদ। সাধারণত রমজানের পরেই ডায়াবেটিস রোগীরা যখন ঈদ চলে আসে, দেখা যায় সেক্ষেত্রে অনিয়ন্ত্রিত একদম খাবার দাবার কারণে তার ডায়াবেটিসের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়, এবং সেক্ষেত্রে উনি মনে করে যে যেহেতু রোজা ছিলাম তখন তো আমার মোটামুটি আমি যেরকম ডায়াবেটিস কন্ট্রোলে ছিল এখনও হয়তো বা থাকবে, কিন্তু আসলে বাস্তবে দেখা যায় সেটি থাকে না। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে রোগীদের প্রতি যে ঈদের সময় পরিমিত পরিমাণে সুষম খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, এবং ফ্লুইড বা পানি জাতীয় খাবার ঠিক পরিমাণে খেতে হবে, এবং অবশ্যই হরমোন বিশেষজ্ঞের পরামর্শ ক্রমে পুনরায় উনি রোজার সময় যেভাবে ইনসুলিন এবং ওষুধের সমন্বয় করেছিলেন, পুনরায় রোজা পরবর্তীতে কীভাবে ওষুধগুলো খাবেন সেগুলো অ্যাডজাস্ট করতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রমজানের সময় লক্ষ্য থাকে যাতে রোগী একদম পরিপূর্ণভাবে নিরাপদভাবে রোজাটা রাখতে পারেন। এক্ষেত্রে ব্লাড সুগার নিয়ন্ত্রণ টার্গেট নয়, আমাদের টার্গেট থাকে যে রোগী যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়, কিন্তু রোজা পরবর্তীতে টার্গেট হয়ে যাবে যে সুন্দরভাবে এবং হলো গিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর নাজমা আক্তার, আপনার কাছে আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকে এই বিষয় নিয়ে আমরা যে কথা বলছি সেই নিয়ে পরামর্শ শুনতে চাই সংক্ষেপে। ধন্যবাদ। আসলে আমাদের সবারই কাম্য আমরা সবাই মিলে, ডায়াবেটিস অথবা ডায়াবেটিস নাই, আমাদের অন্য কোনো রোগে আক্রান্ত, সবাই মিলিয়ে আমরা সুস্থভাবে এই রোজাটি পালন করতে চাই। তো সেই ক্ষেত্রে সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যে কোনো সমস্যা হলে, অনেকেই থাকে যে দেরি করেন, ভাবছেন যে আজকে যাব না কালকে যাব, তো যে কোনো সমস্যায় একদম অনতিবিলম্বে কালক্ষেপণ না করে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন, এবং সবাই মিলে যেভাবে ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছেন সেই নিয়মগুলো মেনে চলুন, সুস্থভাবে সুন্দরভাবে রোজা রাখুন, সুন্দরভাবে ঈদ করুন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুন্দরভাবে রোজা রাখার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, তাহলেই সুন্দরভাবে ইসলাম যা বলছে সেই স্বাস্থ্য সুরক্ষা পালিত হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।